আচ্ছা, তাহলে এবার আমাদের সেকেন্ড প্রসেসে চলো। অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড বানাবো PCl3 ইউজ করে, ফসফরাস ট্রাইক্লোরাইড। আচ্ছা, এটার গঠনটা আগে একটু দেখি আমরা। PCl3 হচ্ছে দেখতে এরকম। তোমরা যদি এটার সংকরায়ন করো দেখবা sp3 সংকরায়ন আসতেছে এবং হচ্ছে এই যে একটা নিঃসংযোজী ইলেকট্রন থাকতেছে। সংকরায়ন সব তোমরা এগুলো পারো, আমি জানি, এগুলো আর ডিটেলসে যাচ্ছি না। তাহলে এই জায়গায় ফসফরাস কিন্তু একটা নিঃসংযোজক থাকে এবং 3টা ক্লোরিন থাকে, 3টা সিগমা বন্ধন। তো এখানে তুমি যদি ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করো দেখবা ইলেকট্রন বিন্যাস করে এটার ফাঁকা ডি অরবিটাল থাকে, ফাঁকা ডি অরবিটাল থাকে। ফসফরাসে এই কেন্দ্রীয় পরমাণু যেটা ফসফরাস, এখানে ফাঁকা ডি অরবিটাল বিদ্যমান থাকে। আর তুমি একটা কথা মনে রাখবা, যেই যৌগে কেন্দ্রীয় পরমাণুতে ফাঁকা ডি অরবিটাল থাকবে বা ফাঁকা অরবিটাল থাকবে সেটা একটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে। কারণ কি, এই ফাঁকা ডি অরবিটালগুলোতে সে চাইলে ইচ্ছামতো ইলেকট্রন নিতে পারবে। ঠিক আছে, যেহেতু অরবিটাল ফাঁকা আছে সেখানে ইলেকট্রন কি করতে, সে ইচ্ছামতো ইলেকট্রন রাখতে পারবে। এই জন্য ফাঁকা ডি অরবিটাল যুক্ত সব যৌগগুলো কি হয়, ইলেকট্রোফাইল হয়। তার মানে অবভিয়াসলি এটা একটা ইলেকট্রোফাইল। তাহলে তোমাদের কিন্তু একটা কাজ দিলাম, কাজটা কি, তুমি এই জায়গায় ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করবা। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করে দেখবা যে আসলেই ফাঁকা ডি অরবিটাল আছে কিনা। ঠিক আছে, ইলেকট্রন বিন্যাস করে দেখবা। আচ্ছা, তাহলে এটা একটা ইলেকট্রোফাইল। তাহলে সিমিলারলি আমরা ওই যে আগের বিক্রিয়ায় যেখানে জিঙ্ক ক্লোরাইড ছিল ওটাও কিন্তু একটা ইলেকট্রোফাইল ছিল। ঠিক আছে, তাহলে চলো এবার বিক্রিয়াটা কেমনে হবে। তাহলে আমাদের আগে বেসিক রিয়াকশনটা লিখি। তাহলে এই যে আমাদের অ্যালকোহল, এর সাথে আমরা PCl3 নিছি। হ্যাঁ, বিক্রিয়া করে কি হবে, এখানে কোনো প্রভাবক লাগে না, এটা নর্মালি এমনিই কাজ করে, কোনো প্রভাবক লাগে না। হ্যাঁ, বিক্রিয়া করে কি হবে দেখো, যে হ্যাঁ আচ্ছা বিক্রিয়াটা আগে লিখি তারপরে বুঝাই দিচ্ছি। হবে হচ্ছে H3PO3। কথা হচ্ছে এরকম জিনিস এখানে কিভাবে আসলো, RCl প্লাস H3PO3 কিভাবে আসলো। চলো, এটার অ্যান্সার হচ্ছে মেকানিজমে। মেকানিজম ছাড়া কখনোই কিছু ডিরেক্ট অ্যান্সার পাওয়া যায় না, মেকানিজম পড়লে সব কিছু ডিটেলস বোঝা যায়। চলো আচ্ছা, তাহলে এসো এবার মেকানিজমের প্রথম ধাপ। কথা হচ্ছে এটাও আগের মতোই, আগে যে কাজটা করতো জিঙ্ক ক্লোরাইড, এবার সে কাজটা করবে PCl3। ঠিক আছে, ওই যে জিঙ্ক ক্লোরাইডে কি হইতো, আচ্ছা আগে লিখি এই জায়গায়, দাঁড়াও, ধরো এই যে আমাদের লিখলাম, এর সাথে আছে কে, PCl3। দেখো আগের বার কি হতো, জিঙ্ক ক্লোরাইডের যে জিঙ্ক ছিল এই জিঙ্কের অষ্টক অপূর্ণ অবস্থায় ছিল, এই জন্য জিঙ্ক কি করতো, এই যে অক্সিজেনের যে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন এটা নিয়ে নিত, তাই তো। আর এখানে ফসফরাসের কি আছে, ফাঁকা ডি অরবিটাল। এই ফাঁকা ডি অরবিটালের কারণে সে ইচ্ছামতো ইলেকট্রন নিতে পারবে, এই জন্য সে কি করে, এই অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রনটা, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নিজের কাছে নিয়ে নেয়। ঠিক আছে, তাহলে আগের বার যে কাজটা করতো জিঙ্ক, এখন সেটা করতেছে ফসফরাস। আচ্ছা, কিন্তু একটা ঝামেলা আছে। দেখো ফসফরাস যদি ওর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয় তাহলে ফসফরাস কিন্তু নিজে নেগেটিভ হয়ে যাবে, এবং এই নেগেটিভ চার্জটাকে কমানোর জন্য তার সোজা কথা তার একটা হাত বেড়ে যাবে আসলে। আচ্ছা, তোমাদের সমযোজ্যতার টার্মটা কি মনে আছে, তোমাদের এটা তৃতীয় অধ্যায়ে পড়াইছিলাম। দেখো এই জায়গায় সমযোজ্যতা মানে হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন প্লাস বন্ধন সংখ্যা। একটু মনোযোগ দিও সবাই। সমযোজ্যতা মানে হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন প্লাস বন্ধন সংখ্যা। এখানে ফসফরাসের সমযোজ্যতা কত, নিঃসঙ্গ ইলেকট্রন আছে 2টা আর সিগমা বন্ধন বা হচ্ছে আমাদের বন্ধন আছে 3টা, তাহলে টোটাল সমযোজ্যতা হচ্ছে এখানে 5। আচ্ছা, যদি অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে অক্সিজেনের সাথে একটা বন্ধন তৈরি করে তাহলে সমযোজ্যতা কত হয়ে যাবে, 6 হবে। কিন্তু ফসফরাসের সর্বাধিক সমযোজ্যতাই তো 5, 5-এর বেশি এটা কখনো হয় না। ঠিক আছে, ফসফরাসের সর্বাধিক সমযোজ্যতাই 5, 5-এর বেশি 6 সে কখনোই বানাইতে পারবে না। এই জন্য কি করবে, অক্সিজেনের কাছ থেকে যখনই ইলেকট্রন একটা নিয়ে এর সাথে একটা বন্ধন বানাবে, সাথে সাথে একটা ক্লোরিনকে এই পাশ থেকে ছেড়ে দিবে। ইলেকট্রন নিল আবার ইলেকট্রন দিয়ে দিল, তাহলে দেখো তো অবস্থা কি হইলো এখানে, যে আর হ্যাঁ অক্সিজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিল ফসফরাস, তাহলে অক্সিজেনটা হয়ে গেল পজিটিভ। আর ফসফরাস কি করলো, হ্যাঁ এর সাথে এখন থাকবে 2টা ক্লোরিন। আর ফসফরাস যেহেতু ইলেকট্রন নিল আবার ইলেকট্রন ছেড়ে দিল, তার মানে এটা এখন কি নিউট্রাল চার্জ, আগেও নিউট্রাল ছিল পরেও নিউট্রাল। আর যেই ক্লোরিনটা বের হয়ে যাবে সেটা কি হিসেবে বের হয়ে যাবে, Cl- ক্লোরাইড আয়ন হিসেবে বের হয়ে যাবে। এই ঠিক আছে, এই যে ফসফরাসের কাছ থেকে ইলেকট্রন নিয়ে ক্লোরাইড আয়ন হিসেবে বের হয়ে গেল। তাহলে আগের মতোই কাজ, এই যে অক্সিজেনটা পজিটিভ হয়ে গেছে, ও কান্নাকাটি স্টার্ট করছে, তাহলে ও আবার কার কাছ থেকে ইলেকট্রন নেবে, ওই যে আগের বারের মতো এই যে অ্যালকাইল মূলকের কাছ থেকে ইলেকট্রন নিয়ে এইটাকে, হ্যাঁ তাহলে আমরা এই এখান থেকে লিখি আবার, তাহলে কি করলো, অ্যালকাইল মূলকের কাছ থেকে ইলেকট্রন নিল আর এইদিকে থাকলো ফসফরাসের সাথে 2টা ক্লোরিন একটা OH, আর অ্যালকাইল মূলকটা কার্বোক্যাটায়ন হিসেবে বের হয়ে গেল। ঠিক আছে, এই টোটালটা হচ্ছে আমাদের প্রথম ধাপ। তাহলে আমি শর্টে আরেকবার বলতেছি, অক্সিজেন তার নিঃসঙ্গ জোড় ইলেকট্রনটা ফসফরাসকে দিয়ে দিল। ঠিক আছে, এই অক্সিজেন নিজে কি হয়ে গেল, পজিটিভ। আর ফসফরাস যেহেতু তার সর্বাধিক সমযোজ্যতা 5, এই 5কে ধরে রাখার জন্য
অক্সিজেনের সাথে বন্ধন বানাবে এবং একই সাথে একটা সিএলকে সিএল মাইনাস হিসেবে বের করে দিবে। তাহলে এই জায়গায় হ্যাঁ, তারপর অক্সিজেন আবার পজিটিভ হয়ে গেছে, ও তার পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য অ্যালকাইল মূলকের কাছ থেকে ইলেকট্রন নিয়ে ওটাকে পজিটিভ চার্জ হিসেবে বের করে দিবে। আচ্ছা, তাহলে এখন এই যে আমাদের যে নেগেটিভ চার্জ, একটা ধাপ আগে যে নেগেটিভ চার্জ বের হয়ে গেছে সিএল মাইনাস, আর এরপরে যে বের হলো আর প্লাস, এই দুইটা এবার দ্বিতীয় ধাপ। হ্যাঁ, দ্বিতীয় ধাপটা এখানে লিখলাম। দ্বিতীয় ধাপটা খুবই সহজ, এই আর প্লাস আর সিএল মাইনাস এই দুইটা মিলে আর সিএল বানাবে। ঠিক আছে। আচ্ছা, এই দুইটা ধাপ দেখার পর এতটুকু যদি হয়ে যায়, এবার একটু কথা মনোযোগ দিয়ে শোনো। আসলে আমি তোমাদের একটু কথা একটা কথা আগে ইচ্ছা করে ভুল বলছি। সেটা কি, যে এই বিক্রিয়াটা SN1 বিক্রিয়া না, এটা আসলে SN1 না, এটা SN2 বিক্রিয়া। হয়তো বলবা এটা কেন SN2 হইলো বা SN1 কেন হচ্ছে না, বলতেছি সব ধাপে ধাপে বলতেছি, আগে শোনো। এই জায়গায় কেন SN1 হবে না সেটা বলার আগে এর আগে কিন্তু দেখো, এই যে আমাদের PCl3 এটা কিন্তু জিঙ্ক ক্লোরাইডের মতো সেম ভাবেই কাজ করছে। তোমাদের যদি বলতাম যে না এটা SN1 না SN2, তোমরা আবার বলতা যে হ্যাঁ নতুন আরেকটা বিক্রিয়া শিখতেছি। না, একদম সিমিলার ওয়েতেই কাজ করে, তো জাস্ট এই বিক্রিয়াটা দুই ধাপে না হয়ে এক ধাপে হয়, এই জন্য এটা SN2। ঠিক আছে, তাহলে এই কথার আগে লিখে নাও যে এই PCl3 এর সাথে অ্যালকোহলের বিক্রিয়া এটা আসলে SN2 মেকানিজমে হয়। এটা আসলে একটা SN2 বিক্রিয়া এবং এটা আসলে এক ধাপে হয়, এটা এক ধাপে হয়। তার মানে আসলে দ্বিতীয় ধাপটা এই জায়গায় হবে না, ওই ধাপটা একবারে প্রথম ধাপের মাঝেই হয়ে যাবে। কেমনে এবার বলতেছি, দেখো এদিকে তাকাও। দেখো এই জায়গায় এই যে এই ধাপ পর্যন্ত ঠিক আছে, এই পর্যন্ত সব ঠিক আছে। ঠিক আছে, এই পর্যন্ত একদম সব ঠিকঠাক। এই যে সিএল মাইনাস হইলো একদম ঠিক আছে। এবার কথা হচ্ছে এই অক্সিজেন প্লাস যেটা, ও তো অ্যালকাইল মূলকের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয়, তাই তো, নিয়ে এটাকে আর প্লাস হিসাবে বের করে দেয়। কিন্তু এই জায়গায় না বের করে দেওয়ার সুযোগটাই পায় না আসলে। কারণ দেখো আমাদের এই নেগেটিভ সিএল মাইনাস ও কিন্তু রেডি হয়ে আছে। এই ধাপের পরে কি হচ্ছে, এই সিএল মাইনাস রেডি হয়ে আছে, ক্লোরাইড আয়ন, ও পজিটিভ কোনো একটা কিছুকে রিসিভ করার জন্য রেডি হয়ে আছে। তো ও এখন কি হচ্ছে, দ্রবণের মাঝেই তো আছে। তো এই অক্সিজেন প্লাস দেখো দেখো তাকাও, ও যখনই এই অ্যালকাইল মূলকের কাছ থেকে ইলেকট্রন নেওয়া শুরু করে, এ তো কিছু কিছু পজিটিভ হয়, এই নিতে তো একটা সময় লাগে নাকি। তো এই সিএল মাইনাসের বিপরীত পাশে এসে রেডি হয়ে থাকে, একদম বিপরীত পাশে এসে রেডি হয়ে আছে। কেন, যে হ্যাঁ যখনই এটা কি হচ্ছে আর প্লাস হিসেবে মুক্ত হয়ে যাবে এখান থেকে, সাথে সাথে আমি রিসিভ করব, কোনো কথাই নাই। এই জন্য না এই বিক্রিয়ায় এই কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার সুযোগটাই পায় না। এই জায়গায় কি হয়, অক্সিজেন প্লাস যখনই কি হচ্ছে এর কাছ থেকে ইলেকট্রন নিয়ে একে কি হয় আর প্লাস হিসেবে বের করে দেওয়ার সাথে সাথে কি হচ্ছে, এখান থেকে আর সিএল তৈরি হয়ে যায়, অ্যালকাইল ক্লোরাইড তৈরি হয়। এই জন্য আমরা কি করি, এই ধাপের উপরে, এই যে দ্বিতীয় যে ধাপ, এই ধাপের উপরে লিখি সিএল মাইনাস। এই সিএল মাইনাসটা আমরা ধরো বিপরীত পাশে এখানে না দিয়ে, আমরা তো বোঝানোর জন্য বললাম বিপরীত পাশে। হ্যাঁ, আসলে কি হচ্ছে, এই সিএল মাইনাসটা বিপরীত পাশ থেকে এই অ্যালকাইল মূলকে ইলেকট্রন দিয়ে একে আর সিএল হিসেবে রিসিভ করে। এই জন্য আমরা এখানে একবারে আর প্লাস না লিখে এটাকে আর সিএল লিখি। তাহলে এই দ্বিতীয় ধাপটা কিন্তু আমাদের আর লাগতেছে না, একবারে কি হচ্ছে প্রথম ধাপেই আমাদের কি হচ্ছে আর সিএল তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বিক্রিয়াটা যেহেতু একটা ধাপেই হইতো, এই জন্য এটা আসলে SN2 বিক্রিয়া। SN2 বিক্রিয়া হওয়ার আরেকটা কারণ আছে, আমরা জানি SN2 বিক্রিয়ার বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিওফাইলটা বিপরীত দিক থেকে অ্যাটাক করে। এই যে দেখো এখানে যে নিউক্লিওফাইল সিএল মাইনাস, এটা কিন্তু এই অ্যালকাইল মূলকের বিপরীত পাশ থেকে কি করলো, ওকে অ্যাটাক করছে। বুঝতে পারছো? ঠিক আছে, এই জন্য এটা আসলে SN2 বিক্রিয়া, কিন্তু মোটামুটি এই যে প্রথম ধাপটা একদম আগের মতোই। আচ্ছা, হয়তো এখানে বলতে পারো যে যখন জিঙ্ক ক্লোরাইড ইউজ করছিলাম লুগাস বিকারকের ক্ষেত্রে, তখন এখানে বিপরীত পাশ থেকে অ্যাটাক করলো না কেন? কারণ হচ্ছে ওখানে তো এই সিএল মাইনাসটা আগে থেকে ছিল না, এই জায়গায় সিএল মাইনাসটা এই ধাপেই তৈরি হয়ে গেছে। এখানেই মানে এটা কি হচ্ছে, সিএল মাইনাস বিপরীত পাশ থেকে অ্যাটাক করার সুযোগ পাচ্ছে, এখানে তৈরি হয়ে আছে। বাট ওখানে তো সিএল মাইনাস কিছু ছিলই না, এবং দ্বিতীয় ধাপে গিয়ে কেবল সিএল মাইনাস তৈরি হচ্ছিল, তারপরে সেটা আর প্লাসের সাথে যুক্ত হচ্ছিল। তো এই জন্য ওটা ছিল SN1 বিক্রিয়া। তাহলে গেল, সব অ্যান্সার পাইছো? আচ্ছা, এখন চলো আর একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই ধাপের লাস্টে একদম প্রোডাক্ট কি পাচ্ছ, এই যে ফসফরাস, তার সাথে কি হচ্ছে দুইটা ক্লোরিন একটা OH, তাই তো, ফসফরাস অক্সি ডাইক্লোরাইড, ফসফরাস হাইড্রোক্সি ডাইক্লোরাইড। আচ্ছা, এইবার এই জায়গায় এই ফসফরাসের আমি যদি বলি এটার কি ফাঁকা ডি অরবিটাল নাই হয়ে গেছে? না, এটারও কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে। এটার যদি ফাঁকা ডি অরবিটাল থাকতে পারে, এখানে জাস্ট কি হচ্ছে ক্লোরিনের বদলে একটা OH চলে আসছে, এটারও ফাঁকা ডি অরবিটাল আছে, তার মানে ও নিজেও কিন্তু এখনো ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তো এই জন্য কি হয়, এই 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 টোটাল যে একটা ধাপ গেল, এই ধাপটা আবার রিপিট হয়, এই 1 নাম্বার ধাপটাই আবার রিপিট হয়। কিভাবে দেখো, আমাদের কিন্তু এই দ্রবণের মাঝে অ্যালকোহল কিন্তু কম পড়ে নাই, অ্যালকোহলের হাজার হাজার অণু আছে। এই অন্য আরেকটা অণুর সাথে যেটা তৈরি হলো প্রথম ধাপে, ফসফরাস, হ্যাঁ এই যে এদিকে OH, হ্যাঁ এই ফসফরাসেরও কি আছে, ফাঁকা ডি অরবিটাল। হ্যাঁ, সে কি করে, আবার আরেকটা অ্যালকোহলের যে অক্সিজেন তার কাছ থেকে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নিয়ে নেয়। হ্যাঁ, নিয়ে কি হবে এবার, হ্যাঁ আগের মতোই কাজ, একদম সিমিলার আগের মতোই কাজ, জাস্ট একটা ক্লোরিনের জায়গায় কি আছে, এই ক্লোরিনের জায়গায় একটা OH আছে, একদম আগের মতোই কাজ হবে।
তাহলে আর ও, এদিকে হাইড্রোজেন, এদিকে আছে ফসফরাস। হ্যাঁ, এই যে যখনই কি করবে, অক্সিজেনের কাছ থেকে একটা ইলেকট্রন নিবে, একটা ক্লোরিনকে এখান থেকে বের করে দিবে, ওই যে সমযোজতা ঠিক রাখার জন্য। তাহলে ক্লোরিন তো বের হয়ে গেল, থাকলো একটা ক্লোরিন, একটা OH, অক্সিজেন হয়ে গেল পজিটিভ, এই যে ক্লোরিনটা Cl- হিসেবে বের হয়ে গেল। এরপরের ধাপে কি হয়, এই যে জানো, আবার আগের ধাপটা রিপিট হবে। এই যে অক্সিজেন অ্যালকাইল মূলকের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নিবে, আর এই যে এই Cl-, এই যে এই পাশে লিখি আমরা, এই Cl- বিপরীত পাশ থেকে অ্যালকাইল মূলকে অ্যাটাক করবে। হ্যাঁ, করার পর কি হয়ে গেল, আবার তৈরি হবে RCl। আর এবার কি হচ্ছে, হ্যাঁ ফসফরাস, তার সাথে একটা OH, আবার একটা OH আর একটা Cl, তার মানে যে ফসফরাস OH OH Cl, এই জিনিস তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা এবার বলো, আবার যে লাস্টের যে প্রোডাক্টটা তৈরি হলো, ঠিক আছে, ফসফরাসের সাথে দুইটা OH একটা Cl, নাম বলার দরকার নাই। এটার বলো তো, এই ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল আছে না? এখনো এটার ফাঁকা ডি অরবিটাল আছে। হ্যাঁ, তার মানে এই প্রসেসটা আবার চলতে পারে। তাহলে এই যে 1 নম্বর ধাপটা আবার রিপিট হবে। আচ্ছা, আমরা এই পাশে লিখি, তাহলে আমাদের 1 নম্বর ধাপটা আবার রিপিট। তাহলে আবার রিপিট হলে কি হচ্ছে, এই যে আমাদের লাস্টের যে প্রোডাক্ট ছিল, এই যে ফসফরাস, দুইটা OH একটা Cl, হ্যাঁ, তাহলে এইটা এবার আবার যদি আমরা রিপিট করি, ফসফরাস, দুইটা OH একটা Cl, ঠিক আছে। হ্যাঁ, আবার কি হচ্ছে, ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল ও আবার একটা অ্যালকোহলের কাছ থেকে ইলেকট্রন নিবে। তাহলে এই যে অক্সিজেন যদি ফসফরাসকে ইলেকট্রন দিয়ে দেয়, তাহলে ও হয়ে গেল পজিটিভ ফসফরাস। আচ্ছা, একটা কাজ করি, Clটাকে উপরের দিকে লিখি, প্রত্যেকবার যেহেতু লিখছি Clটাকে আমরা উপরে লিখি। হ্যাঁ, যখনই কি করবে, অক্সিজেন ফসফরাসকে ইলেকট্রন দিবে, সমযোজতা ঠিক রাখার জন্য একটা ক্লোরিনকে বের করে দিবে। তাহলে ক্লোরিন তো আর নাই, ওটা বের হয়ে গেল, থাকলো দুইটা OH Cl- আর অক্সিজেন ইলেকট্রন দিয়ে নিজে পজিটিভ হয়ে গেল। হ্যাঁ, এরপরের ধাপে কি হয়, ওই যে আমাদের যে Cl- তৈরি হয়েছে সেটা বিপরীত দিক থেকে অ্যাটাক করে, তাই তো, আর অক্সিজেন এর কাছ থেকে ইলেকট্রন টেনে নেয় অ্যালকাইল মূলকের কাছ থেকে। তাহলে Cl- দিলাম, এটা বিপরীত দিক থেকে অ্যাটাক করলো, ইলেকট্রন টেনে নিল, আর কি হচ্ছে এই জায়গায়, হ্যাঁ, তাহলে এই যে আর Cl মিলে RCl, আর পড়ে থাকলো কে, ফসফরাসের সাথে তিনটা OH, এই যে ফসফরাসের সাথে তিনটা OH। এবার শোনো, তাহলে সোজা কথা, আমাদের এবার হ্যাঁ একই প্রসেস আসলে 3বার চললো, সিমিলার প্রসেসটা 3বার চললো। এবার দেখো, সবার লাস্টে যে জিনিসটা তৈরি হয়েছে, তুমি যদি এটার আণবিক সংকেত লেখো, এটা তো গাঠনিক সংকেত, আণবিক সংকেত লিখলে কি হবে, H3PO3, তাই তো, এটার নাম হচ্ছে ফসফরাস অ্যাসিড। কিন্তু একটা কথা আছে, ফসফরাস অ্যাসিডের এই কাঠামোর চাইতে অন্য আরেকটা কাঠামো বেশি স্টেবল। হ্যাঁ, এই জায়গায় আসলে একটা কাহিনী হয়, এটার নাম হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস। এই কাঠামোটা একটু কম স্টেবল, একটু বেশি স্টেবল কাঠামোতে যাওয়ার জন্য এটা রিঅ্যারেঞ্জমেন্ট করে, তাহলে এটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে একটা স্টেবল একটা কাঠামোতে যায়। এই কাঠামোটা হচ্ছে দেখতে এরকম। এই কাঠামোটা হ্যাঁ এর চাইতে অনেক স্টেবল। তাহলে যেহেতু আমাদের হ্যাঁ এটাও কি হচ্ছে H3PO3, এটাও H3PO3, কিন্তু দুইটার মাঝে এই কাঠামোটা স্টেবল বলে এখান থেকে রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এই জায়গায় চলে আসে। ঠিক আছে, তাহলে এটা যেহেতু অনেক স্টেবল একটা কাঠামো, এ আর কি হচ্ছে, মানে অন্য কারোর সাথে বিক্রিয়া করতে চায় না। এটা একটু আনস্টেবল ছিল, এ কি করতো, এখানে ফসফরাসের ফাঁকা ডি অরবিটাল আছে, এ আবার গিয়ে হয়তো প্রভাবক হিসেবে কাজ করতে পারতো, বাট না, যেহেতু স্টেবল হয়ে গেল এবার, এ আর কি হচ্ছে, প্রভাবক হিসেবে কাজ করে, আবার কি হচ্ছে, এর সাথে এই অন্য একটা অ্যালকোহলের অণুর সাথে বিক্রিয়া করে না, বিক্রিয়াটা এখানে থেমে যায়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের লাস্টের প্রোডাক্ট H3PO3। তাহলে এটা কিভাবে আসলো, ওই যে বলছিলাম যে এই যে এরকম প্রোডাক্ট কিভাবে তৈরি হলো, সেটা মেকানিজম দেখলে বোঝা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের, যদি এটা সমতা করো দেখবে এখানে 3 অণু লাগে, এখানে 3 অণু, আর এই যে এটারও 3 অণু তৈরি হয়। হ্যাঁ, এটা লাগে এখন। ঠিক আছে, এরকম কেন 3 অণু লাগলো, কারণ ওই যে পুরো প্রসেসটা 3বার রিপিট হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মেকানিজম। আচ্ছা, তো হয়তো মেকানিজমটা পরীক্ষায় আসবে না, বাট তোমাদের বোঝার জন্য তো লাগবে অবভিয়াসলি। ঠিক আছে, তাহলে এবার আমরা ক্লোরিন দিয়ে তো বিক্রিয়া দেখলাম, যদি তুমি এখানে ব্রোমিন প্রতিস্থাপন করতে যাও, হ্যাঁ সেটাও হবে। তুমি যদি এখানে যদি তুমি অ্যালকোহলের সাথে তুমি যদি এই জায়গায় PBr3 নাও, PBr3, হ্যাঁ এটা যদি নাও, তাহলে এখান থেকে সিমিলার জিনিস, এখান থেকে RBr প্লাস হচ্ছে HBr তৈরি হবে। ঠিক আছে, সরি ভুল লিখলাম, H3PO3, সরি H3PO3 তৈরি হবে। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে PBr3 এটা আবার কিভাবে পাওয়া যায়, PBr3 পাওয়ার ওয়ে হচ্ছে, হ্যাঁ এই রেড ফসফরাস, লাল ফসফরাসের সাথে ব্রোমিন যুক্ত করতে হয়। ফসফরাস আর ব্রোমিন এই দুইটা বিক্রিয়া করে আগে PBr3 বানায়, তারপর এই PBr3 আবার কি হচ্ছে, অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে।
তো এই জন্য অনেক সময় দেখবা এখানে PbR3 না লিখে বিক্রিয়াটাকে এইভাবে লিখছে, অ্যালকোহল তার উপরে লিখে দিছে P+Br2। হ্যাঁ, এটা মানে কি? কিছুই না, এই দুইটা বিক্রিয়া করে আগে PbR3 বানাবে, এই PbR3 আবার কি করবে? এই অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে। ঠিক আছে, এই জন্য অনেক সময় এই PbR3 না লিখে এই তীর চিহ্নের উপরে P+Br2 লেখা থাকে। হ্যাঁ, এখান থেকে সিমিলার জিনিস RBr প্লাস H3PO3 তৈরি হবে। সিমিলারলি তুমি চাইলে অ্যালকাইল আয়োডাইডও বানাইতে পারবা, যদি তুমি এখানে অ্যালকোহল নিয়ে তীর চিহ্নের উপরে P+I2 লেখো, তাহলে এই দুইটা মিলে আগে কি বানাবে? ফসফরাস ট্রাই আয়োডাইড, তারপরে এর সাথে বিক্রিয়া করে Ri প্লাস হচ্ছে H3PO3। ঠিক আছে, কিন্তু একটা কথা আছে, তুমি কখনোই এখান থেকে মানে অ্যালকাইল ফ্লোরাইড বানাইতে পারবে না, বা হচ্ছে বানানো উচিত না। তাহলে এটা লিখে নাও যে এই প্রসেসের সাহায্যে বা এই প্রক্রিয়ার সাহায্যে অ্যালকাইল ফ্লোরাইড প্রস্তুত করা যায় না। অ্যালকাইল ক্লোরাইড করা যায়, ব্রোমাইড করা যায়, আয়োডাইড করা যায়, কিন্তু অ্যালকাইল ফ্লোরাইড প্রস্তুত করা হয় না, কারণ PF3 প্রস্তুতি করা হয় না। P+F2 মিলে যে PF3 হবে এটা হয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই প্রক্রিয়ার সাহায্যে সোজা কথা অ্যালকাইল ফ্লোরাইড প্রস্তুত করা যায় না, এটা লিখে নিও। আচ্ছা, তাহলে এই ছিল মোটামুটি। এবার চলো আমরা PCl3 এর পরে PCl5 আর হচ্ছে SOCl2 ছিল, এই দুইটা প্রসেস শিখবো। বাট হচ্ছে এই দুইটা প্রসেসের এত বিস্তারিত আমরা মেকানিজম শিখবো না, ওই মেকানিজমগুলো আরও অনেক ঝামেলার, তোমাদের পরীক্ষা আসেও না, ওই মেকানিজমগুলো আমরা অ্যাভয়েড করতেছি। ঠিক আছে, তাহলে চলো এরপরে PCl5 থেকে শিখবো। আচ্ছা, চলো তাহলে এর পরের প্রসেস PCl5 থেকে ফসফরাস পেন্টাক্লোরাইড। আচ্ছা, ধরো আমরা এই যে একটা অ্যালকোহল নিলাম। আচ্ছা, একটা কাজ করি, এটাকে এভাবে লিখি। ঠিক আছে, ROH এর সাথে PCl5। আচ্ছা, PCl5 এর কাঠামো না দেখায় নর্মালি আমরা এমনি দেখাই, কাঠামো দেখাইতে গেলে ঝামেলা হবে, কারণ sp3d সংকরণ দরকার নাই। নর্মালি ফসফরাসের সাথে 5টা ক্লোরিন দেখাইলাম। ঠিক আছে, আচ্ছা, আমরা তো মেকানিজম দেখতেছি না, একটু শর্ট নিয়মটা মাথায় রাখার চেষ্টা করো। দেখো কেমনে দেখবা, এই জায়গায় আসলে অক্সিজেনের দুই পাশে যে দুইটা বন্ধন থাকে, এই দুইটা বন্ধনই ভেঙে যায়, দুইটা বন্ধনই দুই পাশে ভেঙে যায়। তাহলে এই আরটা ফাঁকা হয়ে গেছে, একটা অ্যালকাইল মূলক, আবার একটা হাইড্রোজেনও ফাঁকা হয়ে গেছে। এই আর হাইড্রোজেন দুইটার সাথেই দুইটা ক্লোরিন যুক্ত হয়, তাহলে এখান থেকে আবার দুইটা ক্লোরিনে চলে যাওয়া লাগবে, তাই তো? এখান থেকে দুইটা ক্লোরিনের ভাঙা লাগবে, তাহলে ওই যে আমার অ্যালকাইল মূলক আর হাইড্রোজেন দুটার সাথে তো ক্লোরিন যুক্ত হতে পারবে না। তাহলে এখান থেকে দুইটা ক্লোরিন চলে গেল, আর এখান থেকে অ্যালকাইল মূলক আর হাইড্রোজেন চলে গেল। এইগুলো যদি পরস্পরের সাথে মিলে যায়, তাহলে একটা তৈরি হবে RCl, একটা তৈরি হবে HCl। বুঝতে পারলা তো? আচ্ছা, আর দেখো এখান থেকে আর H যখন বের হয়ে গেছে, সবগুলোর সাথে তো একটা করে Cl যুক্ত করলাম, এটার সাথেও Cl, এটার সাথেও Cl। আর এখানে কিন্তু একটা অক্সিজেন পড়ে আছে, একটা অক্সিজেন কিন্তু তার দুইটা হাত নিয়ে পড়ে আছে এখনো। আবার দেখো এই ফসফরাস থেকে যখন দুইটা ক্লোরিন চলে গেছে, এই ফসফরাসেরও কিন্তু দুইটা হাত ফাঁকা। তার মানে সোজা কথা, এই দুই হাতে হাতে হ্যান্ডশেক করে দাও। ওই ফসফরাসের যে দুই হাত, ওই দুই হাতের সাথে অক্সিজেনের দুই হাতের হ্যান্ডশেক করে দাও, কাহিনী শেষ। আর ফসফরাসের বাকি 3 হাতে তো 3টা ক্লোরিন ছিল। এই হচ্ছে কথা। তাহলে কি হলো, আমি আবারও ভাষা থেকে বলতেছি যে এই জায়গায় অক্সিজেনের দুই পাশে দুইটা হাতই ভেঙে যায়, একটা অ্যালকাইল মূলক আর একটা হাইড্রোজেন বের হয়ে আসে। এই অ্যালকাইল মূলকের সাথে একটা ক্লোরিন, হাইড্রোজেনের সাথে একটা ক্লোরিন যুক্ত হয়, তাহলে RCl আর HCl তৈরি হলো। আবার এদিকে অক্সিজেনের দুই হাত ফাঁকা, ফসফরাসেরও দুই হাত ফাঁকা, এই দুই হাতে হাতে হ্যান্ডশেক করে দাও, তাহলে কি হচ্ছে? POCl3, নাম হচ্ছে ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। আচ্ছা, তো এই বিক্রিয়া হচ্ছে নর্মালি এটাই। তো এখন তুমি যদি চাইলে এখানে কি ক্লোরিনের বদলে ব্রোমিন বা আয়োডিন ইউজ করতে পারো? না, কথা হচ্ছে PBr5 বা PI5 এগুলো একটাও পাওয়া যায় না, এগুলোর অস্তিত্বই নাই, এগুলো পাওয়া যায় না। এই জন্য কি হচ্ছে, এই বিক্রিয়ার মাধ্যমে শুধুমাত্র অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুত করা যায়। ঠিক আছে, শুধু অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুত করা যায়, অ্যালকাইল ব্রোমাইড বা আয়োডাইড প্রস্তুত করা যায় না। ঠিক আছে, তাহলে এই কথাটা লিখে নিও যে এই বিক্রিয়া শুধুমাত্র অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুত করা যায়, ব্রোমাইড বা আয়োডাইড পাওয়া যায় না, কারণ হচ্ছে এগুলোর অস্তিত্ব নাই। ঠিক আছে, এই পরমাণুগুলো আসলে আকারে অনেক বড় পরমাণু। ফসফরাসের চারপাশে 5টা ব্রোমিন বা 5টা আয়োডিন থাকার জায়গাই পায় না, কারণ এগুলোর আকার অনেক বড়। ঠিক আছে, আচ্ছা, এবার কথা হলো যে এরপরে আমাদের আরেকটা ছিল, হ্যাঁ, SOCl2 থেকে, তাই তো? এই বিক্রিয়াটাও সেম, দেখো SOCl2 থেকে, যেটা আমাদের ওই যে ডার্জেন রিয়াকশন ছিল সবার লাস্টে, এটাও সেম। দেখো বিক্রিয়াটা একদম সেম, আগের মতোই। SOCl2 যদি আমরা লিখি, দেখতে কেমন এটা? এই যে সালফারের সাথে একটা অক্সিজেন আর দুই দিকে দুইটা ক্লোরিন, তাই তো? আগের মতোই যদি বিক্রিয়া করো, এর মতোই যদি বিক্রিয়া করো, দেখো কি হবে। এই অক্সিজেনের দুই পাশে দুইটা হাত ভেঙে দাও, দুই পাশে দুইটা হাত ভেঙে দাও, একটা আর বের হয়ে আসলো আর একটা হাইড্রোজেন বের হয়ে আসলো। এরপরে দুইটার সাথেই একটা করে ক্লোরিন যুক্ত করো, দুইটার সাথে একটা করে ক্লোরিন যুক্ত করো আগের মতোই। তাহলে এখানে কি হবে, একটা হবে RCl আর একটা হবে HCl, তাই তো? এই দুইটা ক্লোরিন কই থেকে পাইছো? এই যে আমাদের সালফারের সাথে যে দুইটা ক্লোরিন ছিল, সেই দুইটা ক্লোরিন নাই হয়ে গেছে।
তাই তো? আগে ফসফরাসের সাথে ক্লোরিন ছিল, এখন সালফারের সাথে আছে। তাহলে এখন বলো, এই অক্সিজেনের 2 হাত ফাঁকা, আবার এই সালফারেরও 2 হাত ফাঁকা, এই 2 হাতে হাতে যদি হ্যান্ডশেক করে দাও তাহলে কি হবে? এই যে সালফার, আগে থেকে একটা অক্সিজেন ছিল, আবার যে 2 হাত ফাঁকা হলো তার সাথে আরও একটা অক্সিজেন আসলো। ঠিক আছে, তাহলে কি তৈরি হচ্ছে এই জায়গায়? সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, এটা একটা গ্যাস। তাহলে এই জায়গায় আমাদের RCl, হ্যাঁ এটা তো আমাদের তোমার কি হচ্ছে, লিকুইড, নর্মালি যে ঘোলা দ্রবণ তৈরি করে লিকুইড। তাহলে HClটা গ্যাস, আবার সালফার ডাইঅক্সাইড যেটা SO2 এটাও একটা গ্যাস। আচ্ছা, তোমাদের কিন্তু বলছিলাম যে যতগুলো প্রসেস আছে তার মাঝে এই থায়োনিল ক্লোরাইড ইউজ করে অ্যালকাইল ক্লোরাইড বানানো, এই প্রসেসটা হচ্ছে সবচেয়ে বেটার। কারণ কি, দেখো এই জায়গায় যে উৎপাদগুলো তৈরি হচ্ছে তার মাঝে কিন্তু অ্যালকাইল ক্লোরাইডটা তো আমাদের দরকার, তাই তো? আর বাকি যে 2টা সাইড প্রোডাক্ট, এই 2টাই দেখো এখানে গ্যাসীয়। তার মানে সোজা কথা, তুমি যদি এই বিক্রিয়াটা করো, পাত্রের ঢাকনা যদি খুলে রাখো, তখন কি হবে যে এই যেগুলো গ্যাস ছিল সেগুলো তো উড়ে যাবে ওখান থেকে, শুধুমাত্র পড়ে থাকবে কে? আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্ট অ্যালকাইল ক্লোরাইড। বুঝতে পারছো? তাহলে এই জায়গায় সোজা কথা, কেন এই প্রসেসটা সবচাইতে বেশি মানে ভালো? কারণ হচ্ছে এখানে অ্যালকাইল ক্লোরাইড বাদ দিয়ে বাকি 2টি উৎপাদ গ্যাসীয়। এই কথাটা লিখে নিও যে কেন হচ্ছে ডার্জেন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকাইল ক্লোরাইড প্রস্তুতি কেন সবচাইতে ভালো। কারণ হচ্ছে এখানে অ্যালকাইল ক্লোরাইড বাদ দিয়ে বাকি 2টি উৎপাদ কেমন হয়? গ্যাসীয়। এবং এখানে একটা কথা আছে তোমাদের বইয়ে যে সালফার ডাইঅক্সাইড তো একদম গ্যাস, কোনো কথাই নাই, ওটা পাত্রে ঢাকনা খুললে উড়ে যাবে, সমস্যা নাই। HCl যদি একটু ঝামেলাও করে, ঝামেলার কোনো কারণই নাই। এটার জন্য একটা শোষক পাওয়া যায়, পিরিডিন। এই পিরিডিন শোষকের সাহায্যে এটাকে কি হচ্ছে এখান থেকে বের করে নেওয়া যায় আবার। ঠিক আছে, এটা যদি কি হচ্ছে যাইতে নাও চায়, একে জোর করে বের করে নেওয়ারও প্রসেস আছে। তাহলে এই জায়গায় যে HCl যে গ্যাস, এই গ্যাসের জন্য শোষক হিসেবে পিরিডিন ইউজ করা হয়, দুর্বল ক্ষার পিরিডিন ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা ব্যবহার আবার না, মানে যদি তোমার কি হচ্ছে ঝামেলা করে তখন ব্যবহার করা হয়, বাট ব্যবহার না করলেও চলে, এটা এতটা ইম্পর্টেন্ট কিছু না। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি সব প্রসেস। আচ্ছা, আর একটা কথা, সেটা হইলো যে হ্যাঁ, যদি ক্লোরিন বাদ দিয়ে তুমি ব্রোমিন বা আয়োডিন ইউজ করো, না এটার আবার ঝামেলা আছে। তুমি শুধু ব্রোমিন ইউজ করতে পারবা, আয়োডিন ইউজ করা যাবে না। তুমি চাইলে যে এখানে SOCl2, তো এটা তো SOCl2, তুমি চাইলে এটার বদলে SOBr2 ইউজ করতে পারবা। হ্যাঁ, SOBr2 ইউজ করলে বিক্রিয়া কি হবে? বিক্রিয়া তো সহজ, তোমরা সবাই পারবা এখন। হ্যাঁ, যদি SOBr2 ইউজ করো তাহলে জাস্ট কিছুই না, যেখানে ক্লোরিন ছিল ওখানে ব্রোমিন বসে যাবে, RBr প্লাস HBr প্লাস হচ্ছে আমাদের সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে, বিক্রিয়া সেম, সমস্যা নাই। তবে হ্যাঁ, SOI2 ইউজ করা যায় না, কারণ SOI2 এর অস্তিত্ব নাই আসলে। তাহলে এই বিক্রিয়ায় কি হচ্ছে, তুমি চাইলে শুধু অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল ব্রোমাইড বানাইতে পারবা, অন্য কোনো অ্যালকাইল হ্যালাইড বানানো যাবে না। এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট, লিখে নিও। তাহলে আমরা টোটাল 4টা প্রসেস শিখলাম। সবার আগে ছিল লুকাস বিকারক থেকে অ্যালকাইল ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড 3টাই বানানো যায়। আচ্ছা, এরপরে কি ছিল? PCl3 থেকে। PCl3 এর থেকেও আমাদের কি হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড 3টাই বানানো যায়, কোনো সমস্যা নাই। আচ্ছা, কিন্তু PCl5 এর ক্ষেত্রে আসো, এই জায়গায় শুধু অ্যালকাইল ক্লোরাইড বানানো যায়। কারণ কি, যে PBr5 আর PI5 এদের কোনো অস্তিত্ব নাই, এগুলো আকারে অনেক বড় পরমাণু, এগুলোকে পাওয়া যায় না। সিমিলার কথাটা এই জায়গাতেও, যে থায়োনিল ক্লোরাইডের ক্ষেত্রে এখান থেকে শুধু অ্যালকাইল ক্লোরাইড আর অ্যালকাইল ব্রোমাইড বানানো যায়, কারণ SOCl2 আর SOBr2 পাওয়া যায়, SOI2 এটা পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি আমাদের সব প্রস্তুতি। আচ্ছা দেখো তাহলে, এই যে আমাদের একটা অ্যালকোহল আছে, সেখান থেকে আমরা যে 4টা প্রসেস শিখলাম, সেই 4টা প্রসেসের মাধ্যমে আমরা অ্যালকাইল হ্যালাইড বানাচ্ছি, সবগুলো জাস্ট একটা চার্টে রাখলাম আর কি। তাহলে দেখো প্রথমটা কিভাবে বিক্রিয়া হবে, যে হ্যাঁ আমাদের এই যে H আর OH মিলে এখনো পানি বের হয়ে যাবে, এই ক্লোরিনটা গিয়ে OH কে প্রতিস্থাপন করবে, তাহলে CH3 CH2 Cl প্লাস হচ্ছে এখনো পানি। ঠিক আছে, আচ্ছা যদি PCl3 ইউজ করো তাহলে আমরা জানি ওই যে একবারে 3 ধাপে বিক্রিয়া হয়, একই প্রসেস 3বার রিপিট করে, বলছিলাম তো। এবং এখানে ওই যে লাস্টে একটা স্টেবল প্রোডাক্ট তৈরি হয়, ফসফরাস অ্যাসিড। তো আমরা কিন্তু এগুলো মনে রাখা লাগবে, কারণ তোমার তো মেকানিজম সবসময় মাথায় থাকবে না। তাহলে CH2Cl আর তার সাথে তৈরি হচ্ছিল ফসফরাস অ্যাসিড। বাট একবারে তুমি যদি ডিরেক্ট মুখস্থ করো তাহলে মনে না থাকার পসিবিলিটি আরও বেশি, এই জন্য একবার মেকানিজমটা দেখবা, বোঝার চেষ্টা করবা, তারপরে হচ্ছে কি মনে রাখার চেষ্টা করবা। এই আচ্ছা, PCl5 যদি দাও, হ্যাঁ এখান থেকেও আমাদের সিমিলার প্রোডাক্ট CH3CH2Cl প্লাস HCl প্লাস হচ্ছে কি তৈরি হচ্ছিল জানো আমাদের, হ্যাঁ আর একটা তৈরি হচ্ছিল কি, অক্সিজেনের সাথে, হ্যাঁ অক্সিজেন যদি ফসফরাসের সাথে মেলে তাহলে POCl3। হ্যাঁ আচ্ছা, আর যদি এটা করো, হ্যাঁ এটাও সিমিলারভাবে রিয়াকশন করে PCl5 এর মতো, CH3CH2Cl সাথে ছিল আমাদের HCl আর তার সাথে ছিল সালফার ডাইঅক্সাইড, এবং এখানে বাকি 2টা উৎপাদ হচ্ছে গ্যাসীয়।
তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি 4টা প্রসেস, এগুলো নিয়ে সবকিছু বলে দিলাম। এবার কথা হলো, এতগুলো প্রসেস যে শিখলাম তার মাঝে অ্যালকাইল ফ্লোরাইড কোথাও তৈরি হয়েছে? করতে পারি নাই কিন্তু আমরা, তাই তো? অ্যালকাইল ফ্লোরাইড বানানোটা আসলে টাফ। হয় এটা তৈরি হয় না, কোনো প্রসেসে এটা তৈরি হইতেই চায় না, একদমই তৈরি হয় না, অথবা কোনো প্রসেসে এত ফাস্ট তৈরি হয়, এত পরিমাণ তাপ উৎপন্ন হয় যেটা কি হচ্ছে বোমা পর্যায়ে চলে যায়। ঠিক আছে, এই জন্য আমাদের কি অ্যালকাইল ফ্লোরাইডটা কোথাও দেখানো হয় নাই। আয়োডাইডের ক্ষেত্রেও সেম ঝামেলা, কোথাও এত ফাস্ট বিক্রিয়া করে বোমা হয়ে যায়, আবার কোথাও কি হচ্ছে এতটাই অলস যে বিক্রিয়া করতে চায় না। তো এই জন্য অ্যালকাইল ফ্লোরাইড আর অ্যালকাইল আয়োডাইড তৈরির জন্য মানে পৃথক 2টা প্রসেস আছে, এগুলো একটু মাথায় রাখা লাগবে। এখন এগুলোকে বলে হ্যালাইড এক্সচেঞ্জ মেথড। তাহলে আমরা মোটামুটি 4টা মেথড শিখলাম, অ্যালকিন থেকে, অ্যালকাইন থেকে আর অ্যালকোহল থেকে। এরপরে 5 নাম্বার হচ্ছে আমাদের হ্যালাইড এক্সচেঞ্জ মেথড। হ্যালাইড এক্সচেঞ্জ মেথড। তাহলে এই মেথডটা আসলে কি করে? এই মেথডের সাহায্যে শুধুমাত্র অ্যালকাইল আয়োডাইড অথবা অ্যালকাইল ফ্লোরাইড বানানো যায়। আবার বলতেছি, এটা আসলে 2 রকম। এই মেথড হ্যালাইড এক্সচেঞ্জ মেথড আসলে 2টা পদ্ধতি আছে। একটা পদ্ধতির নাম হচ্ছে, বিজ্ঞানী অনুযায়ী নামকরণ, বিজ্ঞানীর নাম অনুসারে নাম হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, এবং এই প্রসেসে শুধু অ্যালকাইল আয়োডাইড বানানো যায়। এই প্রসেসের মাধ্যমে শুধু অ্যালকাইল আয়োডাইড বানানো যায়। আর একটা তোমাদের বই আছে সোয়ার্টস রিঅ্যাকশন, একটা হচ্ছে ফিঙ্কেলস্টাইন আর একটা হচ্ছে সোয়ার্টস রিঅ্যাকশন, এবং এই প্রসেসে শুধু অ্যালকাইল ফ্লোরাইড বানানো যায়। ঠিক আছে, ফিঙ্কেলস্টাইন আর হচ্ছে সোয়ার্টস রিঅ্যাকশন। দেখো কিভাবে হয়, এটা খুব সহজ বিক্রিয়া। দেখো নিচে জাস্ট বিক্রিয়াগুলো লিখে দিই। দেখো, ধরো তুমি যে কোনো একটা ক্লোরাইড বা ব্রোমাইড নিছো, তোমার দরকার হচ্ছে আয়োডাইড, বাট আয়োডাইড বানাইতে গেলে তো বোমা হয়ে যাবে বা হচ্ছে অলস বিক্রিয়া করতে যাবে না। এই জন্য ধরো তুমি আগে ক্লোরাইড বা ব্রোমাইড বানাইলা, এই যে ধরো RCl বা RBr যে কোনো একটা বানাইলা। বানানোর পর তুমি যদি সোডিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া দাও আর দ্রাবক হিসেবে যদি অ্যাসিটন নাও, প্রভাবক না কিন্তু দ্রাবক, দ্রাবক হিসেবে অ্যাসিটন নিছো, সোডিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া দিছো, তখন কি হয়? এই হ্যালোজেনগুলো এক্সচেঞ্জ হয়ে যায়। এখানে তো ক্লোরিন বা ব্রোমিন যে কোনো একটা নিলেই হয়, ধরো আমরা ক্লোরিন নিয়ে করলাম, এই ক্লোরিন আর এই আয়োডিন এই দুটো এক্সচেঞ্জ হয়ে যায়, এই জন্য নাম হচ্ছে হ্যালাইড এক্সচেঞ্জ মেথড। আয়োডিনটা ক্লোরিনের জায়গায় বসে, ক্লোরিনটা আয়োডিনের জায়গায় চলে যায়। তাহলে কি তৈরি হবে? Ri প্লাস NaCl, এই হ্যালাইড এক্সচেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে ক্লোরিনের জায়গায় তুমি যদি ব্রোমিন নিতা, তখন জাস্ট কি হতো? এই সোডিয়াম ক্লোরাইডের জায়গায় সোডিয়াম ব্রোমাইড তৈরি হতো। এই হচ্ছে হ্যালাইড এক্সচেঞ্জ। তোমাদের যদি আরও জানার আগ্রহ থাকে তাও বলে রাখি, এই বিক্রিয়াটা আসলে SN2 বিক্রিয়া। কেমনে? ওই যে মনে আছে, অপোলার দ্রাবক, তার সাথে সোডিয়াম বা পটাশিয়াম লবণ, এক ধাপে বিক্রিয়া হচ্ছে। অপোলার দ্রাবক আছে, আবার কি হচ্ছে সোডিয়াম পটাশিয়াম লবণ আছে। এটা আসলে অবভিয়াসলি কি SN2 বিক্রিয়া। জাস্ট জেনে রাখার জন্য বললাম, এটা SN2 রিয়াকশন। আচ্ছা, মেকানিজম আর দেখাবো না। আর এখানে এসো, সোয়ার্টস রিয়াকশনে এসো। এটা কিভাবে হয়? হ্যাঁ, এখানেও তুমি ধরো একটা ক্লোরাইড বা ব্রোমাইড নিছো, অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল ব্রোমাইড যে কোনো একটা নিছো, তার সাথে যে কোনো একটা অজৈব ফ্লোরাইডের বিক্রিয়া দিতে হয়। অজৈব ফ্লোরাইড, অজৈব ফ্লোরাইড হিসেবে কাকে কাকে নিতে পারো? অজৈব ফ্লোরাইড, অজৈব ফ্লোরাইড যেমন হচ্ছে, তুমি চাইলে নিতে পারো হচ্ছে সিলভার ফ্লোরাইড, চাইলে নিতে পারো হচ্ছে মার্কিউরাস ফ্লোরাইড বা মার্কারি 1 ফ্লোরাইড। এরপরে আর নিতে পারো হচ্ছে অ্যান্টিমনি ট্রাইফ্লোরাইড, এটা অ্যান্টিমনি ট্রাইফ্লোরাইড, আর একটা হচ্ছে আর্সেনিক ট্রাইফ্লোরাইড। এই কয়েকটা যে কোনো একটা, এই অজৈব ফ্লোরাইডগুলোর মাঝে যে কোনো একটা তুমি চাইলে এখানে নিতে পারো। ধরো আমরা কোনটা নিলাম? সবচেয়ে সহজটাই নেই, সিলভার ফ্লোরাইড নিই। সিলভার ফ্লোরাইড যদি নাও, হ্যাঁ, এখানে আর কোনো কিছুই লাগে না, জাস্ট এই দুইটা যদি বিক্রিয়া করে এই হ্যালাইডগুলো এক্সচেঞ্জ হয়ে যায়। এই ক্লোরিনের জায়গায় ফ্লোরিন, ফ্লোরিনের জায়গায় ক্লোরিন চলে আসে, এখান থেকে তৈরি হবে RF প্লাস AgCl, এই হ্যালাইড এক্সচেঞ্জ। তুমি চাইলে এই ক্লোরিনের জায়গায় এখানে চাইলে ব্রোমিনও ইউজ করতে পারতা, তাহলে এখানে AgCl এর বদলে কি তৈরি হতো? AgBr। ঠিক আছে, আবার এই AgF এর বদলে তুমি চাইলে অন্য যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, যে কোনো একটা অজৈব ফ্লোরাইড ইউজ করলেই হয়। তাহলে এই হচ্ছে আমাদের ফিঙ্কেলস্টাইন রিয়াকশন আর সোয়ার্টস রিয়াকশন, হ্যালাইড এক্সচেঞ্জ মেথড। তাহলে এই এক্সচেঞ্জ মেথডগুলো আমাদের কখন লাগে? হ্যাঁ, যখন হচ্ছে আমরা আয়োডাইড বা ফ্লোরাইড বানাইতে পারতেছি না, আমরা ক্লোরাইড বা ব্রোমাইড বানাবো, ওটা সহজ বানানো। তারপরে ওর সাথে কি হচ্ছে, যদি সোডিয়াম আয়োডাইডের বিক্রিয়া দাও অ্যাসিটনের উপস্থিতিতে, তাহলে অ্যালকাইল আয়োডাইড, আর যদি অজৈব ফ্লোরাইডের বিক্রিয়া দাও তাহলে কি হচ্ছে? অ্যালকাইল ফ্লোরাইড। তাহলে এই ছিল আমাদের মোটামুটি অ্যালকাইল হ্যালাইডের সব প্রস্তুতি। তাহলে প্রস্তুতিগুলো শিখে ফেললাম, এরপরে আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের রাসায়নিক ধর্ম করব। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।